আনলেস কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, তাছাড়া কোনো আইন প্রণয়নের কোনো সুযোগ নাই, কিংবা প্রণীত কোনো আইনের অধীনে কোনো কার্যক্রম গ্রহণের কোনো সুযোগ নাই। এই কথাটা কোথায় বলা আছে? আর্টিকেল 26-এ ওই চ্যাপ্টারের প্রথম আর্টিকেলেই বলে দিয়েছে যে all existing laws inconsistent with the provisions of this part shall, to the extent of the inconsistency, become void on the commencement of the constitution। যেই সংবিধানের এই ভাগে যে অধিকারগুলোর গ্যারান্টি দেওয়া হয়েছে, এই আইন সংবিধান প্রণয়নের সময় বিদ্যমান যে সমস্ত আইনগুলো আছে সেগুলোর কোনো কিছু যদি দেখা যায় এই সংবিধানের এই ভাগের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই প্রচলিত বর্তমানে বলবৎ আইনগুলো কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাই না? আর্টিকেল 26 এর সাব আর্টিকেল 1-এ বলছে। তারপরে সাব আর্টিকেল 2-তে এসে বলছে যে দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল, আর রাষ্ট্র কি করতে পারবে না, এমন কোন আইন প্রণয়ন করবে না ইনকনসিস্টেন্ট উইথ এনি প্রভিশনস অফ দিস পার্ট, সংবিধানের এই অংশে যে সমস্ত বিধানগুলোর বর্ণনা করা আছে তার সাথে সাংঘর্ষিক, ইনকনসিস্টেন্ট, বিরোধী কোন আইন রাষ্ট্র এখন থেকে আর প্রণয়ন করতে পারবে না। এন্ড এনি ল সো মেড, যদি প্রণয়ন করে ফেলে এরকম কোন একটা আইন, তাহলে টু দ্য এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি বি ভয়েড, যতটুকু ওই আইনের এই সংবিধানের এই ভাগের সাথে সাংঘর্ষিক ততটুকু কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে আমরা দুটো জিনিস দেখি, যে সংবিধান প্রণয়ন করার সময় যদি ইতোমধ্যে প্রণীত কোনো আইন থাকে যেটা সংবিধানের এই ভাগ প্রণীত হওয়ার কারণে সাংঘর্ষিক হয়ে গেছে, সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান প্রণীত হওয়ার পর থেকে রাষ্ট্র তৃতীয় ভাগের এই মৌলিক অধিকারগুলোর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না, যদি করে সেইগুলো বাতিল হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। এখন এই প্রভিশনটার কারণে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রভিশনটা মূলত বাংলাদেশের কোনো ইনোভেটিভ নিউ আইডিয়া না, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম একটা আর্টিকেল ছিল, আর্টিকেল 13 ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই আর্টিকেলটা আবার তারা ধার করেছে আমেরিকান কনস্টিটিউশনাল ল থেকে। এখন কথা হচ্ছে, প্রশ্ন দেখা দেয় যে এই যে সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী আইন যেগুলো প্রচলিত আছে সেগুলো সংবিধান প্রণয়নের সাথে সাথে বাতিল হয়ে যাবে, আর সংবিধান প্রণয়নের পরে মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রচলন নতুন করে করা যাবে না, যদি করে সেগুলো বাতিল। এখান থেকে তিনটা প্রশ্ন দেখা দেয়। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সংবিধানের এই তৃতীয় ভাগের মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন কি ভয়েড অব ইনিশিও কিনা, শুরু থেকে বাতিল কিনা। void of initio, initio মানে হচ্ছে from the initial, from the very beginning, শুরু থেকে বাতিল কিনা, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যে এই যে সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে একটা আইনের বাতিল বলে গণ্য হওয়া, এই বাতিল গণ্য হওয়ার পরিণতিটা প্রি কনস্টিটিউশনাল ল আর পোস্ট কনস্টিটিউশনাল ল দুটার ক্ষেত্রে সেম কিনা। প্রি কনস্টিটিউশনাল ল আর হচ্ছে আপনার পোস্ট কনস্টিটিউশনাল ল। প্রি কনস্টিটিউশনাল লটা কি জিনিস এটা বুঝতে পারছেন? প্রি কনস্টিটিউশনাল ল, প্রি কনস্টিটিউশনাল ল, আর একটা হচ্ছে পোস্ট কনস্টিটিউশনাল ল। অর্থাৎ যে আইনটা সংবিধান প্রণয়নের পূর্বে থেকেই প্রচলিত আছে সেই আইনটাকে বলা হয় প্রি কনস্টিটিউশনাল ল, আর যে আইনটা সংবিধান প্রণয়নের পরে, অর্থাৎ সংবিধান বাস্তব কার্যকর হওয়ার পরে বা সংবিধান প্রণীত হওয়ার পরে হয়েছে, সেটা হচ্ছে পোস্ট কনস্টিটিউশনাল ল। যেমন আমাদের সংবিধান প্রণয়ন হয়েছে কবে? 72 সালের 4 নভেম্বর। কার্যকর হয়েছে কবে? 72 সালের 16 ডিসেম্বর। ডিসেম্বর। তাহলে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত যে আইনগুলো প্রণীত হয়েছে সেগুলো হচ্ছে প্রি কনস্টিটিউশনাল ল, আর যেগুলো 16 ডিসেম্বরের পরে প্রণীত হচ্ছে সেগুলো হচ্ছে পোস্ট কনস্টিটিউশনাল ল। এখন দুটো প্রশ্ন তাহলে, যে একটা হচ্ছে আইনগুলো আপনার একটা মৌলিক অধিকারের পরিপন্থী আইনগুলো কি সম্পূর্ণ বাতিল কিনা, শুরু থেকেই বাতিল কিনা, অর্থাৎ এই আইনগুলোর অধীনে প্রণীত কোনো কাজ যদি ইতোমধ্যে সম্পাদিত হয়ে যায় সেইগুলোর ক্ষেত্রে আসলে কি হবে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, একটা আইন প্রণয়নের পরে সেই আইন অনুযায়ী কি করে নির্বাহী বিভাগ অনেক কাজ করে, বিচার বিভাগ সেই আইনের আলোকে বিভিন্ন বিচার আচার করে। এখন ধরেন একটা আইনের অধীনে বিচার করে কাউকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, মৃত্যুদণ্ড ঘোষণা দিয়ে দিয়েছে। এখন ধরেন কিছুদিন পরে কনস্টিটিউশন প্রণয়ন হওয়ার কারণে দেখা গেল যে কনস্টিটিউশনের কোন একটা এই তৃতীয় ভাগের কোন একটা আর্টিকেলের কারণে যে আইনের অধীনে আদালত বিচার করে একজনকে মৃত্যুদণ্ড ডিক্লারেশন দিয়েছে, এই আইনটাই আসলে আনকনস্টিটিউশনাল। এখন কথা হচ্ছে তাহলে মৃত্যুদণ্ডটা কি কার্যকর হবে কিনা। একইভাবে ধরেন একটা সংবিধান প্রণয়নের পরে কোন একটা আইন প্রণয়ন করা হয়েছে,
সেই আইনটা একটা পর্যায়ে গিয়ে কোর্ট ডিক্লারেশন করলো যেটা আনকনস্টিটিউশনাল, কিন্তু ওই আইনের আলোকে দেখা গেলো জনগণের কাছ থেকে কয়েক কোটি টাকা ট্যাক্স নিয়েছে সরকার। এখন এই যে ট্যাক্স কালেকশন যেটা করে ফেলেছে অলরেডি, রাষ্ট্রীয় কোষাগারে যে টাকাটা জমা হয়ে গেছে, সেটা কি এখন আইনটা ডিক্লেয়ার আনকনস্টিটিউশনাল হয়ে যাওয়ার কারণে কি ফেরত দিতে হবে, নাকি অ্যাজ ইট ইজ অলরেডি কমপ্লিটেড বিফোর দ্য ডিক্লারেশন অফ বিং ভয়েড ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, টাকাটা ঠিকই রাষ্ট্র পাবে কিন্তু এরপর থেকে আর সংগ্রহ করতে পারবে না? প্রশ্নগুলো তৈরি হয় না যে জি টাকাটা কি ফেরত দিতে হবে, নাকি ভবিষ্যতে আর সংগ্রহ করা যাবে না, যেটা ইতিমধ্যে চলে এসেছে সেটা আর কিছু করা যাবে না, কমপ্লিটেড মানে কমপ্লিটেড? এই প্রশ্নটাই হচ্ছে ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। যে ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হলে সেটার পরিণতিটা কি হবে, পরিণতিটা কি, ইফেক্টটা কি কমপ্লিটলি রিভার্স করতে হবে, নাকি যতটুকু ইফেক্ট হয়ে গেছে ততটুকু বহাল থাকবে, ভবিষ্যতে আর কিছু করা যাবে না? এই সমস্যা সমাধানের জন্যই আজকে আমাদের ডিসকাশন গুলো। আপনারা কি বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলাপ করতে যাচ্ছি? জি স্যার, বুঝতে পেরেছি। কাউসার মাহমুদ ফ্রম বিউপি আছেন ক্লাসে? আছেন? আচ্ছা, তো দেখেন এই সমস্যাটা আমরা তিন ভাগে আলোচনা করবো। একটা হচ্ছে প্রথমত আমরা দেখবো যে আমেরিকান কনস্টিটিউশনাল মানে নজিরগুলোতে, প্রেসিডেন্ট গুলোতে তারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছে। দ্বিতীয়ত ইন্ডিয়া এবং পাকিস্তানের সংবিধানের এই প্রশ্নটা তারা কিভাবে ডিল করেছে, আর বাংলাদেশে আমরা কোনো কেস যদি পাই তাহলে সেটা নিয়ে আলোচনা করব। এটা মূলত হচ্ছে হাইকোর্টের বা সুপ্রিম কোর্ট গুলার স্ব অধিক্ষেত্রের সুপ্রিম কোর্ট গুলার বিভিন্ন সিদ্ধান্তের আলোচনা করতে। এটা কোনো কনস্টিটিউশন বা কোনো লতে এই সমাধানটা নাই, এটা পুরোটাই হচ্ছে একটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট। তো দেখেন আমেরিকান কনস্টিটিউশনের আর্টিকেল 7টা হচ্ছে আমাদের আর্টিকেল 27 এর মতো। আমেরিকান কনস্টিটিউশনের এই আর্টিকেল 7-এ কিছু কথা বলা আছে। আমি একটু আর্টিকেল 7টা একটু বের করি, দাঁড়ান। তো মানে আর্টিকেল 7 না, মানে আমাদের আর্টিকেল 7-এ একটা বক্তব্য আছে না যে সংবিধানের সাথে সংবিধান হবে সুপ্রিম ল, বা সংবিধানের সাথে সাংঘর্ষিক সবকিছু বাতিল বলে গণ্য হবে, ফান্ডামেন্টাল আপনার বেসিক পিলার্স এর কথা। ওই রকম করে আমেরিকান কনস্টিটিউশনে সরাসরি কোনো বিধান আসলে নাই, কিন্তু তারা না থাকা সত্ত্বেও তারা এই আমেরিকান সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় প্রশ্নটার সমাধান দিয়েছে যে একটা কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস বা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক কোনো আইনের বাতিল হওয়ার পরিণতিটা কি হবে। তো তারা প্রথমে বলেছে যে শুরুর দিকে এটা একটা ইভলিউশন হয়েছে, সব সময় সব বিচারক একমত ছিলেন না। প্রথম দিকে আমেরিকান কনস্টিটিউশন বলেছে যে আনকনস্টিটিউশনাল ল ইজ ইন রিয়েলিটি নো ল and is wholly void, যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি থাকে তাহলে এইটা আসলে কোনো আইনই না, এবং এটা wholly void, এটা সম্পূর্ণ বাতিল। তার মানে ওই আইনের অধীনে যদি সরকার কোনো কাজ করেও ফেলে, কোনো একটা অ্যাকশন যদি কমপ্লিটেড হয়ে যায়, কোন একটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট যদি এক্সিকিউট হওয়ার পর্যায়ে ফাইনাল হয়ে যায়, তা সত্ত্বেও এটার কোনো ভ্যালিডিটি দেওয়া যাবে না, কোনো ইফেক্ট দেওয়া যাবে না, জাস্ট বিকজ ইট স্ট্যান্ডস আনকনস্টিটিউশনাল, ইট ফলস হোললি। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এইটার ভিত্তিতে কোনো কার্যক্রমের কোনো বৈধতার সুযোগ নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশনাল মানে লয়ের ক্ষেত্রে আর্লি ডিসিশন। আমেরিকান সুপ্রিম কোর্ট প্রথম দিকে এইরকম একটা ইয়ে নিয়েছে এবং বলছে যে it imposes no duties and creates no rights and it confers no power or authority and justifies no act পারফর্ম আন্ডার ইট। যে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন একটা আইনের অধীনে এটা কাউকে কোনো অধিকারের জন্য কোনো সুযোগ দেয় না, কারোকে কোনো অধিকার সৃষ্টি করে না, কারো উপর কোনো দায়ও চাপিয়ে দিতে পারে না। এবং এইটার অধীনে যদি কোনো কাজ করা হয়, এইটার কোনো কর্তৃত্ব বলে বা এইটার দ্বারা আপনার এইটার জাস্টিফিকেশন মানে এটার অনুবলে, তাহলে ওই কাজেরও আসলে কোনো বৈধতা নাই, এটা সম্পূর্ণ বাতিল বলেই গণ্য হবে। এইখান থেকে একটা প্রিন্সিপাল তৈরি হয়েছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ অ্যাবসলিউট রেট্রোঅ্যাক্টিভ ইনভ্যালিডিটি। আমি একটু লিখি তাহলে এটা একটু ইয়ে করতে পারেন, যে প্রিন্সিপাল অফ অ্যাবসলিউট রেট্রোঅ্যাক্টিভ ইনভ্যালিডিটি।
রেট্রোঅ্যাক্টিভ মানে তো বুঝেন তাই না, যেটা হচ্ছে আগে থেকেই কার্যকর, পূর্ব থেকে কার্যকর, যে একটা বিশেষ যে সময়ে সিদ্ধান্ত দিচ্ছেন সেই সময়ের অনেক পূর্ব থেকেই সিদ্ধান্তটা কার্যকর হলে সেটাকে বলা হবে রেট্রোঅ্যাক্টিভ ইফেক্ট। তো রেট্রোঅ্যাক্টিভ ইনভ্যালিডিটি মানে যেদিন সংবিধান বলছে যে এই আইনটা সাংঘর্ষিক, এইরকম আইন সংবিধানের সাথে ইনকনসিস্টেন্ট, বা এইরকম আইন সংবিধানের সাথে ইনকনসিস্টেন্ট হয় আর এটার কোনো বৈধতা নেই, এই কথা বলার আগে থেকেই এই আইনটাকে ইনভ্যালিড হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ ধরেন আমেরিকা একটা ট্যাক্স কালেকশন করছে, এখন সংবিধান এসে বললো যে এরকম ব্যক্তির কাছ থেকে এত টাকা করে ট্যাক্স কালেকশন, এটা আনকনস্টিটিউশনাল। এই কথা বলা মাত্রই এই আইনের অধীনে ইতোমধ্যে যতগুলো ট্যাক্স কালেক্ট করা হয়েছে সেই কালেকশনটা হয়ে যাবে ইনভ্যালিড। অর্থাৎ পূর্ব থেকে এটা ইনভ্যালিড, এটি কারণে অ্যাবসলিউট রেট্রোঅ্যাক্টিভ ইনভ্যালিডিটি। এটা হচ্ছে শুরুর দিকে আমেরিকান জুরিস্ট বা কনস্টিটিউশনাল যে বেঞ্চগুলো আছে তাদের ভিউটা ছিল এটা, যে একটা আনকনস্টিটিউশনাল লয়ের অধীনে যা কিছু করা হোক তার সবকিছুই নালিফাইড, সবকিছুই ভয়েড, সবকিছুই হচ্ছে আপনার ইললিগাল। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা পরবর্তীতে এসে একটু পরিবর্তন হয়। আমি কেসগুলো বলছি না, এটা হচ্ছে আপনার কেস নাম মারবুরি ভার্সেস মেডিসন মামলার প্রিন্সিপালটা ছিল এটা, যে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক কোন একটা আইনের অধীনে প্রণীত সকল কাজ, এটা কনস্টিটিউশনের পূর্বেকার হোক বা কোর্ট যদি ডিক্লারেশন দিচ্ছে যখন আনকনস্টিটিউশনাল, এই ডিক্লারেশনের আগেও যদি করা হয়ে থাকে তাও এটা ইনভ্যালিড। এটা হচ্ছে মারবুরি ভার্সেস মেডিসন যে মামলাটা 1803 সালে বিখ্যাত একটা মামলা, আমরা পড়বো ডিটেলস। সেই মামলার ভিউটা ছিল এইটা, কিন্তু পরবর্তীতে এই ডিসিশনটা চেঞ্জ হয়েছে। আমেরিকান সুপ্রিম কোর্ট বলা শুরু করলো যে এই যে আনকনস্টিটিউশনাল স্ট্যাটিউট গুলোকে সম্পূর্ণ নালিটি বলা যাবে না, বরং দেখতে হবে যে এটার একটা বাইন্ডিং কনসিকুয়েন্স হয়তো থাকলেও থাকতে পারে। যে যে আইনটাকে আপনি এখন আনকনস্টিটিউশনাল বলছেন সেই আইনের অধীনে যদি ইতোমধ্যে কোনো কাজ সম্পাদিত হয়ে যায়, কোনো দায় দায়িত্ব কারো উপর আরোপিত হয়, কোনো অধিকার কারো পক্ষে সৃষ্ট হওয়ার কারণে সেই অধিকারটা ভোগ করে ফেলে, তাহলে ওই সমস্ত সম্পূর্ণ কাজকে আপনি বাতিল বলে গণ্য করতে পারবেন না। বরং বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে প্রসিডিং অন দ্য প্রিন্সিপাল দ্যাট আ স্ট্যাটিউট ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল ইজ ভয়েড ইন দ্য সেন্স, যে একটা সংবিধানের একটা আইনের আলোকে গৃহীত কার্যক্রম ওই আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে বাতিল, এই কথাটার মানে এই বুঝাবে যে ইট ইজ ইনঅপারেটিভ অর আনএনফোর্সেবল এন্ড রিমেইনস ইন এ ডরমেন্ট স্টেট অর হাইবারনেশন। যে এই আইনটা এখন থেকে ইনঅপারেটিভ, এখন থেকে অকার্যকর, আনএনফোর্সেবল, এখন থেকে এটাকে আর বলবৎ করা যাবে না। তার মানে এই আইনটা যেই মাত্র সংবিধান বলছে যে এটা আনকনস্টিটিউশনাল, বা সংবিধানের কোন একটা আর্টিকেলের অধীনে কোর্ট ডিক্লারেশন করছে যে এই আইনটা আনকনস্টিটিউশনাল, এটা বলার পর থেকে এটা ইনঅপারেটিভ হবে, আনএনফোর্সেবল হবে। তার মানে আইনটা সম্পূর্ণ বাতিল না, আইনটা একটা হাইবারনেশন বা ডরমেন্ট স্টেটে চলে যাবে। হাইবারনেশন কি আপনারা জানেন? ব্যাঙের হাইবারনেশন পড়েছেন তাই না, যে শীতকালে সে ঘুমায় যায়, সে একদম ঘুমন্ত থাকে কিছু সময়ের জন্য, সে একদম সাইলেন্ট হয়ে যায়। ডরমেন্ট মানে কোনো কিছু সুপ্ত, যেমন সুপ্ত আগ্নেয়গিরি, যে মাটির নিচে লাভা আছে, যে কোনো সময় উদ্গীরণ হতে পারে, বাট আপাতত সে স্টেবল আছে। তো আমেরিকান সুপ্রিম কোর্ট এটাই বললো যে একটা কোর্টের সাথে, একটা কনস্টিটিউশনের সাথে একটা ল আনকনস্টিটিউশনাল মানে এই আইনের অধীনে গৃহীত যাবতীয় কার্যক্রম বা সম্পাদিত সকল ব্যবস্থা সম্পূর্ণ বাতিল এটা না। যা হয়ে গেছে হয়ে গেছে, আইনটা এখন ডরমেন্ট থাকবে, এখন হাইবারনেটেড থাকবে, কিন্তু ভবিষ্যতে যদি কনস্টিটিউশনের ওই প্রভিশনটা আবার চেঞ্জ করে ফেলা হয়, যে প্রভিশনের কারণে আইনটাকে আপাত দৃষ্টিতে আনকনস্টিটিউশনাল মনে হচ্ছে, তখন ওই লটা আবার অটোমেটিক্যালি রিভাইভ করবে। এটাকে রিভাইভ করার জন্য কোনো নতুন আইন প্রণয়ন করার দরকার নাই। দেখলেন তাহলে একটা ডেভিয়েশন হলো, তার সিস্টেমটা একটু কি হয়ে গেল, মানে তার ভিউটা একটু চেঞ্জ হলো। বুঝতে পারছেন এই জিনিসটা? তার মানে ট্যাক্স যেটা কালেক্টেড হয়ে গেছে এটাতে হাত দেওয়া যাবে না। যাকে ইতিমধ্যে আনকনস্টিটিউশনাল লয়ের অধীনে ফাঁসির ডিক্লারেশন হয়ে গেছে তার ফাঁসিটা কার্যকর হয়ে যাবে। ভবিষ্যতে আর এই আইনের অধীনে কোন নতুন জাজমেন্ট দেওয়া বা ভবিষ্যতে এই আইনের অধীনে কারো বিচার আচার করা যাবে না। রেট্রোঅ্যাক্টিভ অপারেশনটাকে সে কি করলো না, আপহোল্ড করলো না, সে বললো এটার অপারেশনটা হবে প্রসপেক্টিভ, ভবিষ্যৎ থেকে। এই কারণে এই আইনটা সম্পূর্ণ বাতিল না, আইনটা আপাতত ডরমেন্ট, আপাতত হাইবারনেটেড। এই যে ডরমেন্ট বা হাইবারনেটেড আমেরিকান সুপ্রিম কোর্ট বলেছে, এইটাকে ইন্ডিয়াতে এসে একটা নতুন শব্দ প্রয়োগ করেছে। এই শব্দটা হচ্ছে এক্লিপস, ডক্ট্রিন অফ এক্লিপস। নাম শুনেছেন না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বিচারকদের মানে ভালো আইন
পড়তে মজা পায় কিংবা আইনের বিভিন্ন জিনিসকে নানা ভাষায় প্রকাশ করার যাদের আগ্রহ কাজ করে, তারা সবসময় নতুন নতুন শব্দ, ভাষা, ব্যাকরণ খুঁজতে থাকে। যে অন্য যে কোনো ডিসিপ্লিন, অন্য যে কোনো একটা সাবজেক্টের একটা শব্দকে বা অন্য যে কোনো একটা ব্রাঞ্চ অফ নলেজের একটা শব্দ বা থিওরিকে নিয়ে এসে লিগাল কোন একটা প্রিন্সিপাল সেট করার একটা টেন্ডেন্সি কাজ করে বড় বড় জাস্টিসদের। বুঝতে পেরেছেন? এই যে পিলার অফ সাকসেস, আমরা এই কথাটা শুনেছি, কনস্টিটিউশনে বলা হলো পিলার অফ কনস্টিটিউশন, ঠিক আছে? পোল স্টার, এটা ধরেন একটা আপনার জ্যোতির্বিদ্যার একটা শব্দ, যে পোল স্টার, ওখানে আমাদের জাস্টিসরা বলা হয় পোল স্টার অফ দ্য কনস্টিটিউশন। এইভাবে ওই অ্যাক্লিস শব্দটা হচ্ছে একটা জ্যোতির্বিদ্যার শব্দ, একটা সেলিস্টিয়াল, মানে একটা অ্যাকশন বা ট্রানজাকশন। যেমন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, চাঁদ যখন সূর্যের সামনে এসে সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা তখন অন্ধকার দেখি, আমরা তখন বলি এটা সূর্যগ্রহণ হয়েছে। আবার চাঁদের সামনে যখন অন্য কোনো একটা গ্রহ নক্ষত্র এসে পৃথিবীর সাথে চাঁদের রিফ্লেক্ট হয়ে আলো পড়ার যে ব্যবস্থা, সেটা বাধাগ্রস্ত করে, তখন সেটাকে বলি আমরা চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের প্রক্রিয়াগুলোকে আইনের মানে জ্যোতির্বিদ্যার ভাষায় বলা হয় অ্যাক্লিপস। যে একটার ছায়া এসে যখন আরেকটাকে কি করে ফেলে, আপনার প্রচ্ছন্ন করে ফেলে, আরেকটার সামনে এসে সে বাধা সৃষ্টি করে, বলে ওইটার অস্তিত্ব আপাত দৃষ্টিতে মনে হয় নাই। সূর্যের সামনে যখন চন্দ্র চলে আসে, আমরা সূর্যটা খানিক মোমেন্টের জন্য দেখতে পাই না, মানে সূর্য তো ঠিকই থাকে। ওই যে আমেরিকান সুপ্রিম কোর্ট বললো যে একটা কনস্টিটিউশন, একটা লকে আনকনস্টিটিউশনাল বলার মানে ওই লটা আপাত দৃষ্টিতে কি থাকবে, ডরমেন্ট থাকবে, হাইবারনেটেড থাকবে। কনস্টিটিউশন যদি পরে চেঞ্জ হয়, সে আবার রিভাইভ করে ফেলে। এইটাকে ইন্ডিয়ান জাস্টিসে বললে যে ইটস অ্যাক্লিপস, যে একটা আনকনস্টিটিউশনাল ল অ্যাক্লিপসড হয়ে যায়, কমপ্লিটলি বাতিল হয় না। সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে সে অ্যাক্লিপসড হয়, মানে তার উপর আপাতত একটা ছায়া পড়ে, সে সুপ্ত থাকে, ঘুমন্ত থাকে, আবারও সে জাগ্রত হওয়ার সুযোগ আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমাদের আর্টিকেল 26 এর মতো একটা আর্টিকেল আছে, তাদের কনস্টিটিউশন আর্টিকেল 13, যেখানে তারা ভাইয়া, বলছে, হ্যাঁ বলেন। এটাতে কি বললেন ওই যে যখন আনকনস্টিটিউশনাল আর হবে না তখন তো রিভাইভ করবে, কিন্তু আনকনস্টিটিউশনাল হওয়ার আগে যে কাজগুলো করছে ওগুলো কি নালিফাইড হবে পরের মতামতে আমেরিকান? আমেরিকার পরের মতামত নালিফাইড হবে না। যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, যেগুলো কনস্টিটিউশন প্রণয়নের পূর্বে যে আইনটা প্রচলিত ছিল, সেই আইনের অধীনে বা প্রণীত ছিল, সেই আইনের অধীনে যে সমস্ত কাজ হয়েছে, কাজগুলো বৈধ হয়ে যাবে। ভবিষ্যৎ থেকে আইনের কার্যকারিতাটা আপাতত স্থগিত থাকবে। এটা হচ্ছে পরের ভাইয়া দিক। পরের দিক ভাইয়া এখানেই কি তাহলে আমেরিকান কনস্টিটিউশনের সাথে আমাদের কনস্টিটিউশনের পার্থক্য? কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশনে তো আমাদের 49-এ বলা কনস্টিটিউশনে আছে। আমরা এখনো আসি নাই। মানে লেট মি কাম টু দ্যাট পয়েন্ট। আমি একটা মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে সেই জায়গায় আসবো। এই প্রশ্নগুলো সব উত্তর পেয়ে যাবেন। ক্লাসটা একটু শেষ করে দেখেন। ইন্ডিয়াতে তারা বললো কি, ইন্ডিয়া তো সেম আমাদের কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল 13-এ একই কথা বলা আছে, যে কনস্টিটিউশন প্রণীত হওয়ার পরে তাদের এই আর্টিকেল 13টা যে ভাগে আছে, তাদের সম্ভবত দ্বিতীয় ভাগ, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। তো এই ফান্ডামেন্টাল রাইটস এর সাথে সাংঘর্ষিক যে সমস্ত আইনগুলো বর্তমানে বলবৎ আছে, সেগুলো বাতিল হয়ে যাবে। আর ভবিষ্যতে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে পারবে না, ফান্ডামেন্টাল রাইটস এর সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করতে পারবে না। যদি করে, তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে। এই প্রেক্ষিতে ইন্ডিয়ান কোর্টগুলো সিদ্ধান্তে উপনীত হলো যে, তারা বলল যে দ্য প্রভিশনস রিলেটিং টু ফান্ডামেন্টাল রাইটস আর নট রেট্রোস্পেক্টিভ ইন অপারেশন অন দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যে সংবিধানে এই যে মৌলিক অধিকারের যে বিধানগুলো আছে, এগুলো পূর্ব থেকে কার্যকারিতা নাই। অর্থাৎ বর্তমানে সে বলা হলো যে এই জিনিসটা হচ্ছে মৌলিক অধিকার। এখন এইটা বলার আগে যদি এই মৌলিক অধিকার পরিপন্থী কোনো কাজ কেউ করে ফেলে, বা কোনো একটা আইনের অনুবলে যদি কেউ করে, সেটাকে চ্যালেঞ্জ করা যাবে না। এটা রেট্রোস্পেক্টিভ অপারেশন নাই। কিন্তু পোস্ট কনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রে, অর্থাৎ সংবিধান প্রণয়নের পরে যদি কোনো একটা নতুন আইন প্রণয়ন করা হয়, এবং সেই আইনের অধীনে যদি কেউ কোনো কাজ করে, কারোকে কোনো রাইট দিয়ে, কোনো ডিউটিজ আরোপ করে, এক্সিকিউটিভ কোনো পলিসি বাস্তবায়ন করা হয়, তাহলে ওই কাজগুলোকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ পোস্ট কনস্টিটিউশনাল ল হুইচ ইজ আনকনস্টিটিউশনাল অর ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন ইজ ভয়েড অব ইনিশিও, সেটা শুরু থেকেই বাতিল। আর কনস্টিটিউশনের পূর্বে যে সমস্ত আইন প্রণীত ছিল বা প্রচলিত ছিল, প্রি কনস্টিটিউশনাল ল, এগুলো শুরু থেকে বাতিল না, এগুলো ভয়েড অব ইনিশিও না। এগুলোর অধীনে যদি কোনো কার্যক্রম গৃহীত হয়ে যায়, সম্পাদিত হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, সেই কার্যক্রমকে চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এসে
আনকনস্টিটিউশনাল লকে দুইটা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে প্রি কনস্টিটিউশনাল ল আর একটা হচ্ছে পোস্ট কনস্টিটিউশনাল ল। বললো যে প্রি কনস্টিটিউশনাল ল যদি হয় তাহলে এগুলো এক্লিপসড হয়ে যায় কনস্টিটিউশনের কোনো একটা প্রভিশনের কারণে বা ফান্ডামেন্টাল রাইটস এর কোনো একটা আর্টিকেলের কারণে। কিন্তু পোস্ট কনস্টিটিউশনাল ল এক্লিপসড হয় না, ইটস অলওয়েজ ইনভ্যালিড, এটা শুরু থেকেই বাতিল, ভয়েড অব ইনিশিও। প্রি কনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রে যেহেতু এটা এক্লিপসড হয়, অর্থাৎ সংবিধানের কারণে সে আপনার প্রচ্ছন্ন হয়ে যায়, সংবিধানে যদি কোনো কারণে ভবিষ্যতে কোনো পরিবর্তন আসে তাহলে সে আবার পুনর্জীবিত হয়ে যাবে। কিন্তু সংবিধান প্রণয়নের সংবিধানে যে আইন করা যাবে না বলে বলা হয়েছে, সেই আইন যদি সংবিধান প্রণয়নের পরে সংসদ করে থাকে বা আইন প্রণেতারা করে থাকেন, তাহলে তাদের ইনহেরেন্ট ল্যাক অফ জুরিসডিকশন, তাদের এই আইন প্রণয়ন করার কোনো ধরনের ক্ষমতা ছিল না বলে এটা করলে সেটার অধীনে যত কিছুই করা হোক কোনো কিছুর বৈধতার কোনো সুযোগ নাই। অর্থাৎ তারা আনকনস্টিটিউশনাল ল গুলোকে বললেন যে যদি সেটা প্রি কনস্টিটিউশনাল হয় এটা পুরোপুরি বাতিল না, এটা আপাতত কি হবে, সুপ্ত থাকবে, মানে এক্লিপসড হবে। যদি পোস্ট কনস্টিটিউশনাল হয়ে থাকে তাহলে এটা শুরু থেকেই বাতিল। এটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ভিউ। আপনারা কি এটা বুঝতে পেরেছেন ডক্ট্রিন অফ এক্লিপসটা কি কারণে আসছে? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, অন্যরা? স্যার একটা ছোট্ট জিজ্ঞেস করতাম প্রশ্ন, ওই যে হ্যাঁ। স্যার আপনি যে বললেন যে শারাফাত বলছিলাম যে আগের কোনো সংবিধানের আইন নেওয়া হয়েছে কিন্তু ওটা বাতিল হবে না, মানে ওটা কার্যক্রম যেটা গৃহীত হয়েছে সেই কার্যক্রমটাকে মানে ভুল ধরা যাবে না যদি ইয়া হয়, মানে তো ওইটা কি স্যার ওই ডক্ট্রিন অফ পাস্ট এন্ড ক্লোজড এরকম কোন টার্মস আমাদের স্যাররা পড়াইছেন? ডক্ট্রিন অফ পাস্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন, মানে যে ট্রানজাকশন ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে, ক্লোজড হয়ে গেছে, এটাকে আর কোনো নাড়াচাড়া করা যাবে না, এইটাও এইটার কাছাকাছি, ঠিক আছে। বাট ডক্ট্রিন অফ পাস্ট এন্ড ক্লোজটা হচ্ছে কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রেই হতে পারে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর এই 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 ধারাটা, এই পাস্ট এন্ড ক্লোজটার মতো ধারাটা জেনারেল ক্লজেস একটা মনে হয় আছে সেকশন 6 এ। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন, স্যার হ্যাঁ, স্যার ইনহেরেন্ট ল্যাক অফ জুরিসডিকশনটা আরেকবার একটু বুঝাই দিন। মানে যেহেতু কনস্টিটিউশন বলে দিয়েছে যে এই সংবিধান প্রণয়নের পর থেকে সংবিধানের এই ভাগের সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা যাবে না, যদি করে সেটা বাতিল হবে। তার মানে সংসদের এই ভাগের সাথে সাংঘর্ষিক আইন প্রণয়ন করার ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে। তাহলে সে যদি কোনো আইন প্রণয়ন করে সেটার ভিত্তিতে কোনো কাজকে বৈধতা দেওয়ার সুযোগ নাই, এটার ভিত্তিতে যত কিছুই হোক, জগৎ উল্টাই ফেললেও সেটা আইনের দৃষ্টিতে কি করবে, সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনালি বলবে। কিন্তু কনস্টিটিউশন প্রণয়নের পূর্বে যে সমস্ত আইন করা হয়েছিল, যেগুলোকে পরে বলা হচ্ছে আনকনস্টিটিউশনাল, সেগুলোর অধীনে সমাপ্ত বা সম্পাদিত কাজগুলোর ক্ষেত্রে যেহেতু সংসদের ক্ষমতাটা তখন ছিল, এখন কেড়ে নিয়েছেন, সুতরাং যখন ছিল সেই অধীনে যে কাজ হয়েছে সেগুলো বৈধ, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন দুইটা ভাগে ভাগ করেছে ল গুলোকে, যে একটা হচ্ছে প্রি কনস্টিটিউশনাল ল, একটা হচ্ছে পোস্ট কনস্টিটিউশনাল ল। প্রি কনস্টিটিউশনাল ল এর ভ্যালিডিটি থাকবে, কনস্টিটিউশন হওয়ার পর থেকে সেগুলো আনএনফোর্সেবল হয়ে যায়। পোস্ট কনস্টিটিউশনাল ল ক্যান নেভার বি কনসিডার্ড এজ ভ্যালিড, যেগুলো কনস্টিটিউশনের সাথে সংঘর্ষ। আচ্ছা, এটা গেল প্রথম জিনিস ইন্ডিয়ান ইয়েতে জুডিশিয়ারি রিভিউটা। দ্বিতীয়ত তারা বলছে যে এই যে ডক্ট্রিন অফ এক্লিপস, যেটা পোস্ট কনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, the doctrine of eclipse is not applicable in respect of post constitutional law, যে doctrine of eclipse পোস্ট কনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশনের সুযোগ নাই, যে অবৈধ বা সাংঘর্ষিক আইনটা আপাতত স্থগিত, ভবিষ্যতে পুনর্জীবিত হবে, এটা বলার সুযোগ নাই। সংবিধান প্রণয়নের পরে যদি কোনো একটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করা হয়, তারপরে যদি সংবিধানের যে বিধানের কারণে এটা সাংঘর্ষিক হয়েছিল সেই বিধানটাও যদি বাতিল হয়ে যায়, তা সত্ত্বেও এই সাংঘর্ষিক আইনটা কি হবে না, অটোমেটিক্যালি পুনর্জীবিত হবে না, এটাকে পুনর্প্রণয়ন করতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারির দ্বিতীয় ভিউ, ঠিক আছে। তারপরে তারা এসে বলছে যে কিন্তু এই ভিউটাও আসলে আপনার একটা পর্যায়ে এসে কিছুটা শিফট করে ফেলেছে, এইটাকে আরেকটু তারা মডিফাই করেছে। কোথায়? একটা মামলা, বিখ্যাত মামলা, নাম শুনেছেন আপনারা, গুজরাট ভার্সেস শ্রী অম্বিকা মিলস। এটা হচ্ছে আপনার কত সালের মামলা? এটা হচ্ছে 1974 এর অল ইন্ডিয়া রিপোর্টেড হয়েছে 1300 নম্বর পৃষ্ঠায় সুপ্রিম কোর্ট। এগুলো সবই আপনাদের মাহমুদুল ইসলামের বইয়ে আছে, কাউসার সোর্স জানতে চেয়েছেন এই কারণে বলছি, বাট পড়তে গেলে না অনেক কঠিন লাগে, এই কারণে আমি এগুলো এক্সপ্লেন করছি। তো দেখেন, এই গুজরাট ভার্সেস অম্বিকা মিলস মামলা এসে কোর্ট এসে বলল যে একটা পোস্ট কনস্টিটিউশনাল ল এর ক্ষেত্রেও এইটাও ভয়েড অব ইনিশিও হবে না যদি দেখা যায় যে আইনটা
যে কনস্টিটিউশনের যে প্রভিশনের কারণে আইনটাকে আমরা আনকনস্টিটিউশনাল বলছি, সেই প্রভিশনটা হচ্ছে পার্টিকুলার ক্লাস অফ সিটিজেন বা ক্লাস অফ পিপুলের জন্য বরাদ্দ। তার মানে যে সমস্ত মৌলিক অধিকারগুলো নাগরিক এবং অনাগরিক নির্বিশেষে সকলের জন্য সমভাবে প্রযোজ্য, এই সমস্ত অধিকারের পরিপন্থী কোনো আইন যদি সুপ্রিম কোর্ট সংসদ করে থাকে, তাহলে এইটা সংবিধান প্রণয়নের পরে তাহলে এইটা ভয়েড অব ইনিশিও। আর যদি দেখা যায় একটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার একটা জনগণের কিছু অংশের জন্য বরাদ্দ বা গ্যারান্টেড, এবং সেটার সাথে সাংঘর্ষিক একটা আইন করেছে সংবিধান প্রণয়নের পরে, তাহলে ওই আইনটা সম্পূর্ণ বাতিল হবে না। ওই আইনটা কেবল ওই পার্টিকুলার ক্লাস অফ সিটিজেনদের জন্য কি হবে, ইললিগাল হবে। অন্যদের জন্য এটা ঠিকই কি থাকবে, ভ্যালিড থাকবে। যেমন এই যে আমাদের সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এগুলো কেবল কাদের জন্য, কেবল বাংলাদেশের সিটিজেনদের জন্য। তাহলে এই সমাবেশের স্বাধীনতা বা সংগঠনের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোন একটা আইন যদি করে সংবিধান প্রণয়নের পরে হওয়া সত্ত্বেও ওই আইন সম্পূর্ণ বাতিল হবে না, শুধু বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে এটাকে আনকনস্টিটিউশনাল হিসেবে গণ্য হবে, বাকি ক্ষেত্রে এটা ভ্যালিড থাকবে। তার মানে দ্বিতীয় জিনিস পেয়ে গেলাম। প্রথমত বললো প্রি কনস্টিটিউশনাল ল ভয়েড অব ইনিশিও না, পোস্ট কনস্টিটিউশনাল ল যদি আনকনস্টিটিউশনাল হয় এটা ভয়েড অব ইনিশিও। কিন্তু এম্বিকা মিলস মামলা এসে বললো যে পোস্ট কনস্টিটিউশনাল ল পুরোপুরি ভয়েড অব ইনিশিও হবে না, যদি দেখা যায় সংবিধানের যে প্রভিশন বা অনুচ্ছেদের কারণে এটা আনকনস্টিটিউশনাল হচ্ছে, সেই প্রভিশনটার অ্যাপ্লিকেশনটা সিলেক্টিভ, অ্যাপ্লিকেশনটা ইন জেনারেল, ইন টোটো, ফর এভরিবডি লিভিং ইন ইন্ডিয়া না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের সেকেন্ড ভিউ। এটা কি বুঝতে পেরেছেন এই কনসেপ্টটা? হ্যাঁ জি স্যার। স্যার একটু যদি আরেকটু বলতেন স্যার, আমি অসুবিধা হলো। বুঝতে পারিনি। আমাদের আর্টিকেল 26 থেকে আর্টিকেল 44 এর যে মৌলিক অধিকারগুলো আছে, এগুলো কি সবার জন্য সমান? না, কিছু না, হচ্ছে সব শুধু না, সমান নাগরিকদের না। জন্য, কিছু হচ্ছে রিজনেবল ক্লাসিফিকেশন। বাংলাদেশের মধ্যে যারাই বসবাস করছে সবার জন্য। ঠিক আছে? তো যে প্রভিশনগুলো শুধু নাগরিকদের জন্য, এই সমস্ত প্রভিশনের সাথে সাংঘর্ষিক কোনো ল যদি সংসদ করে আর সেটাকে যদি সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলে, তাহলে ওই লটা ফুললি আনকনস্টিটিউশনাল হয়ে যায় না, শুধু নাগরিকদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নাগরিকদের বিরুদ্ধে সেটা আনকনস্টিটিউশনাল, অন্যজনের জন্য ঠিকই আইনটা থাকবে। তার মানে কমপ্লিট লটা ভয়েড অব ইনিশিও হয়ে যায় না। কিন্তু যে সমস্ত অধিকারগুলো নাগরিক অনাগরিক নির্বিশেষে সকলের জন্য সমভাবে প্রযোজ্য, সেই অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি সংসদ করে আর সুপ্রিম কোর্ট যদি বলে যে এই আইনটা সাংঘর্ষিক সংবিধানের সাথে, তাহলে এই আইনটা ভয়েড অব ইনিশিও, এটা সম্পূর্ণ মানে এই আইনটার আর কোনো এনফোর্সেবিলিটি থাকে না, এই আইনটাকে আর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই আইনটা সংবিধানের ওই আর্টিকেলটা যদি অ্যামেন্ডও করে ফেলেন, ওই আইনটা অটোমেটিক্যালি কি হবে না, রিভাইভ হবে না, এটাকে আবার নতুন করে প্রণয়ন করতে হবে। কিন্তু যে অধিকারটা সকলের জন্য সমভাবে প্রযোজ্য, সেই অধিকারের সাথে সাংঘর্ষিক কোনো আনকনস্টিটিউশনাল ল করলে সেটাকে যদি সুপ্রিম কোর্ট একবার ডিক্লেয়ার্ড ভয়েড করে, পরে পার্লামেন্ট যদি কনস্টিটিউশনকে অ্যামেন্ডও করে ফেলে, তারপরে ওই আইনটা কি হবে না, অটোমেটিক্যালি রিভাইভ হবে না। বুঝতে পেরেছেন এটা? ভাইয়া একটা উদাহরণ দেওয়া যাবে? এক্সাক্ট উদাহরণ তো এরকম আসলে এগুলো সব ইন্ডিয়ান কেসেস, বাংলাদেশে এই ডিসিশনটা এখনো পাই না, এই কারণে কোনো ফ্যাক্ট আমরা এখনো পাচ্ছি না বাংলাদেশের জন্য রিলিভেন্ট। যদি বাংলাদেশের কেস হতো তাহলে ডেফিনেটলি আমরা বলে দিতে পারতাম। বুঝতে পেরেছেন? ইন্ডিয়ান কেসে ওদের ফ্যাক্টটা ওদের পার্টিকুলার কারণ আমাদের জুরিসডিকশনের সাথে মিলিয়ে কোনো পাওয়া যাচ্ছে না। বাট আমাদের দেশে যদি ভবিষ্যতে এরকম কোনো প্রশ্ন আসে, ডেফিনেটলি ওই ইন্ডিয়ান এই জুরিসপ্রুডেন্স গুলোকে ফলো করে এখানে সিদ্ধান্তটা নেওয়া হবে। এখন দেখেন পাকিস্তানে কি হয়েছে। পাকিস্তানের যে 1956 সালের যে সংবিধানটা ছিল, 1956 এর সংবিধান, সেখানে আপনার আমাদের আর্টিকেল 26 এর মতো করে তাদের একটা বিধান আছে। আপনারা চাইলে আমি ওই আর্টিকেলটা তুলে দিতে পারবো, যদিও খুবই আনকনস্টিটিউশনাল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজে লেখা, মানে এটা মনে হয় একটা জাজমেন্টের ভাষার মতো, কনস্টিটিউশনের ভাষার মতো মনে হয় না। তো সেখানে একটা প্রশ্ন এসেছিল ইস্ট পাকিস্তান ভার্সেস মেহেদি আলী খান মামলায়। ইস্ট পাকিস্তান ভার্সেস মেহেদি আলী খান, এটা হচ্ছে 1995 এর 11 DLR
তার মানে এটা আমাদের দেশের রিপোর্টেড কেস, আমাদের 11 ডিএলএর মানে আমরা আমাদের দেশেও এটা প্রযোজ্য ছিল 71 সালের আগের যেহেতু কেসটা। ওখানে কোর্ট আসলে এরকম একটা বিষয় ডিল করছিল যে প্রি কনস্টিটিউশনাল ল যেগুলো সংবিধান প্রণয়নের আগে যে সমস্ত আইন ছিল যেগুলো সংবিধান প্রণয়নের কারণে সাংঘর্ষিক হয়ে গেছে সেগুলোকে কি সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা যাবে কিনা, আর পোস্ট কনস্টিটিউশনাল ল যেগুলো সংবিধান প্রণয়নের পরে প্রণয়ন করা হয়েছে কিন্তু সংবিধানের কারণে সেগুলো সাংঘর্ষিক হয়ে যায় সেগুলোকে ভয়েড অব ইনিশিও গণ্য করা যাবে কিনা। এই প্রশ্নে পাকিস্তান সুপ্রিম কোর্ট কি বলেছে দেখেন, পাকিস্তান সুপ্রিম কোর্ট বলছে যে legislature's inherent lack of power to enact a law in which case the law is void ab initio and a limitation put on the power of a competent legislature which renders the law void only to the extent of inconsistency। যে সংসদ যদি সংবিধান যদি সংসদের একটা বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সম্পূর্ণ কেড়ে নেয় তাহলে এই ক্ষেত্রে সংসদ কোনো আইন করলে সেটা সম্পূর্ণ ভয়েড অব ইনিশিও হবে। আর যদি সংসদের উপর সংবিধান একটা সীমাবদ্ধ বা সীমিত কোনো শর্ত আরোপ করে যে এই বিষয়ে আইন প্রণয়ন করা এতটুকু করা যাবে এতটুকু করা যাবে না, তখন এই আইনটা কিছু ক্ষেত্রে কার্যকর হবে কিছু ক্ষেত্রে বাতিল হবে, অর্থাৎ সম্পূর্ণ ভয়েড অব ইনিশিও হবে না। তার মানে ওই যে আপনার নাগরিক এবং নাগরিক নির্বিশেষে সকলের জন্য একটা রাইট গ্যারান্টেড কিনা এইটার ভিত্তিতে আমরা দেখব যে একটা আইন সম্পূর্ণ বাতিল হবে কি হবে না। যদি দেখা যায় সংবিধান একটা বিষয় বলে দিচ্ছে এই বিষয়ে কোনো আইন প্রণয়ন করার সুযোগ নাই, এই বিষয়ে সব মানুষের জন্য সমভাবে অধিকারটা গ্যারান্টিড, তাহলে এই বিষয়ে সংসদ যদি কোনো আইন করে এই আইনটা সম্পূর্ণ বাতিল, ওই আইনের অধীনে প্রণীত গৃহীত সম্পাদিত সম্পূর্ণকৃত কোনো কাজের বৈধতার সুযোগ নাই। আর যদি সেগমেন্ট অফ সোসাইটি বা সোসাইটির কোনো একটা অংশের জন্য একটা রাইট গ্যারান্টিড থাকে কিন্তু এই রাইট কেড়ে নিয়ে যদি সংসদ একটা আইন করে ফেলে তাহলে কেবল ওই পিপলদের জন্য এটা আনকনস্টিটিউশনাল হবে, অন্যদের ক্ষেত্রে এটা ঠিকই ভ্যালিড হবে। তার মানে সে ওই ইন্ডিয়ান জাস্ট জুডিশিয়ারি যেটা ভিউটা নিয়েছে যে একটা আইন কি আপনার ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর হোল অর এভরিবডি লিভিং উইদিন দ্য টেরিটরি নাকি শুধু একটা সিলেক্টিভ সিটিজেনদের জন্য, এই ভিউটা এই মামলাতে ইস্ট পাকিস্তান ভার্সেস মেহেদী আলী খান কেসেও তারা নিয়েছে। অর্থাৎ তারাও ডক্ট্রিন অফ এক্লিপসটাকে গ্রহণ করেছে যে একটা আইন কিছুটা প্রচ্ছন্ন হয় পুরোপুরি বাতিল হয়ে যায় না। সেখান থেকে একটা ফাইনাল কেস এসেছে, এটাও পাকিস্তানের কেস, ফুলচাঁদ দাস ভার্সেস মোহাম্মদ হাম্মাদ, লিখতে পারেন বা বইতে পাবেন মাহমুদুল ইসলামের বইতে, ফুলচাঁদ দাস ভার্সেস মোহাম্মদ হাম্মাদ। এটাও হচ্ছে পাকিস্তানের একটা মামলা 1982 সালের, কিন্তু এই মামলার একটা ভিউ আমাদের দেশের একটা মামলাতে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার মহিউদ্দিন খান ভার্সেস শিয়ামুল হক, ওই একই রেফারেন্সে আছে আমি এই কারণে না বলছি। সেখানে কোর্ট বলছে কি, পাকিস্তানের অ্যাপিলেট ডিভিশন বলছে যে পোস্ট কনস্টিটিউশনাল ল coming with the mischief of article 6 of the Pakistan constitution was void of initio। যে পোস্ট কনস্টিটিউশনাল ল যদি দেখা যায় যে সম্পূর্ণ একটা কনস্টিটিউশনের একটা বিধানের সাথে সাংঘর্ষিক এই কারণে যে ওই বিধানটা একটা হোললি পার্লামেন্টের ক্ষমতাটা কেড়ে নিয়েছে তাহলে এটা শুরু থেকে বাতিল, আদারওয়াইজ বাতিল হবে না। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা কনস্টিটিউশনাল একটা লকে আনকনস্টিটিউশনাল বললে এটার ইফেক্ট কত দূর হবে এটা যাচাইয়ের জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে এটা কি প্রি কনস্টিটিউশনাল নাকি পোস্ট কনস্টিটিউশনাল। যদি প্রি কনস্টিটিউশনাল হয় তাহলে আইনটা এক্লিপসড হবে, এই আইনের অধীনে প্রণীত কার্যক্রমগুলো ঠিকই ভ্যালিড থাকবে। পোস্ট কনস্টিটিউশনাল হলে শুরুর দিকে ভিউ ছিল এটা সম্পূর্ণ বাতিল, এখন সেটা মডারেট দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এইটা সম্পূর্ণ বাতিল হবে কি হবে না সেটা নির্ভর করবে সংবিধানের যে বিধানের সাথে সাংঘর্ষিক সেই বিধানটা আসলে কতটুকু প্রযোজ্য ছিল। সব রকম মানুষের জন্য যদি হয় তাহলে এটা ভয়েড অব ইনিশিও, যদি কিছু সেগমেন্ট অফ পিপলের জন্য হয় তাহলে এটা ভয়েড অব ইনিশিও না, বরং এটা হচ্ছে আপনার ভয়েড টু দা এক্সটেন্ট অফ ইনকনসিস্টেন্সি, যতটুকু সাংঘর্ষিক ততটুকু ভয়েড। বুঝতে পেরেছেন এই পর্যন্ত আলোচনাটা? হ্যাঁ জি স্যার। জেরিন তান্নি কিছু বলবেন? জি স্যার। স্যার এটা কি শুধুমাত্র অ্যাক্টের কোনো সিঙ্গেল আর্টিকেল বা সেকশনের জন্য হবে নাকি পুরো অ্যাক্টের জন্যই প্রযোজ্য? পুরো অ্যাক্টের জন্য, হ্যাঁ। মানে যে আর্টিকেলটা সাংঘর্ষিক, ও এটা হচ্ছে নেক্সট ডক্ট্রিন যেটা আমরা আলাপ করবো, সেইখানে উত্তরটা পাবেন। এটাকে বলে ডক্ট্রিন অফ সিভিয়ার এবিলিটি। উত্তরটা দিয়ে দেয়, সেটা হচ্ছে কোন একটা আইনের কোন একটা প্রভিশন কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক এই সিদ্ধান্ত যখন সুপ্রিম কোর্ট গ্রহণ করে তখন যদি দেখা যায়
ওই প্রভিশনটার কার্যকারিতাটাকে বন্ধ করে দিলে বাকি আইনটা স্বতন্ত্র রূপে টিকে থাকতে পারে, তখন ওই আইনের বাকি বিধানগুলো ঠিকই কি থাকবে, ভ্যালিড হবে। আর যদি দেখা যায় আইনের কোন একটা প্রভিশন বা আর্ট সেকশন সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই ঘোষণার কারণে সমস্ত আইনের স্ট্রাকচারটাই ভেঙে পড়ে, অর্থাৎ অন্য সেকশনগুলোকে স্বতন্ত্রভাবে পৃথকভাবে কার্যকর রাখার বা বাস্তবায়ন করার সুযোগ নাই। যদি কার্যকর করতে চান তাহলে সাংঘর্ষিক বিধানকে কিছুটা কি দিতে হয়, বৈধতা দিতে হয়, তখন এই সমগ্র আইনটাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ সিভিয়ারেবিলিটি, অর্থাৎ একটা আইনের সেকশনগুলোকে যদি পৃথক পৃথক করা যায় তাহলে কেবল ওই পৃথক সেকশন যেটা সাংঘর্ষিক সেটাই বিনষ্ট হবে, বাকি আইনটা বৈধ থাকবে। আর যদি সিভিয়ার করা না যায়, পৃথক করা না যায়, অ্যাজ এ হোল কালেকটিভ যদি দেখা যায় আইনটা আসলে একটা কাজের একটা ইউনিটি, তখন সেটাকে আর ভ্যালিডিটি দেওয়ার সুযোগ নাই, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা ডিসকাশনটা হচ্ছে নেক্সট টপিকে, ঠিক আছে? বাট উত্তরটা কি পেয়েছেন? জি স্যার পেয়েছি। আসলে কি বুঝেছেন কিছু? জি স্যার বুঝেছি। অন্যরা? জি স্যার স্যার অনেক বুঝেছি। জটিল স্যার, আমরা পরবর্তীতে পড়তে হবে আমাদের এই বই থেকে, মাহমুদ ইসলাম স্যার থেকে আরো ভালো বুঝবো আশা করা যায় ইনশাল্লাহ। ভাইয়া আপনি কি বইয়ের পেজ মুখস্থ করছেন? কিভাবে সম্ভব ভাইয়া এত হার্ড ডিসকাশন? আমি কোনো কিছু মুখস্থ করি না, আমার মুখস্থ শক্তি একদম জিরো, বাট আমি বুঝার চেষ্টা করি। আমি আনলেস আমি কোনো কিছু বুঝি আমি এ ব্যাপারে কথাই বলি না। স্যার জসিম আলী চৌধুরীর বই এটা নাই না স্যার? নাই নাই নাই। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি স্যার, মোটামুটি এই চেষ্টা ধরতে আমি পারছি। কোনো কিছু না বুঝলে কথা বলি না, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যতক্ষণ বুঝি না ততক্ষণ এটা নিয়ে মানে আহ, চেষ্টা করি বুঝার। তবে আমার একটা ন্যাচারাল মানে স্ট্রেংথ আছে, সেটা হচ্ছে আমি যেহেতু ডিবেট করতাম একটা সময়, তো আমাদের ডিবেট করা মানে যারা আমরা ডিবেট করি তাদের হচ্ছে এক্সটেম্পো স্পিচ, মানে ইমপ্রম্পটু স্পিচ, তৎক্ষণাৎ একটা বাক্য জেনারেট করে কথা বলার একটা এবিলিটি তৈরি হয়। তো এবং দ্বিতীয়ত আমরা স্ক্রিপ্ট বেসড কথা বলতে পারি, মানে রিড আউট করা, যেটা মানে স্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং দেখে দেখে পড়া, ওইটা আমরা করতে পারি না, বিকজ আমাদের 5 মিনিট বা 7 মিনিটের একটা স্পিচের জন্য 5 মিনিটস একটা প্রিপারেশন নেই। আমরা জাস্ট কিছু চিন্তা করি, কিছু সাইন পোস্ট, কিছু লেআউট, কিছু মেইন টপিক মাথায় রাখি, ওই টপিক গুলো নোট নেই জাস্ট 1 ওয়ার্ড 2 ওয়ার্ডে, তারপর এই টপিক গুলোকে আমরা নিজের মতো করে এক্সপ্লেন করি তৎক্ষণাৎ। তো এই কারণে হয় কি, ধরেন একটা পৃষ্ঠা যখন আমরা রিডিং পড়ি, আমরা ওখান থেকে কিছু জিস্ট বা পয়েন্ট তুলে নেই মাথায়, এমনকি স্ক্রিপ্ট যদি নাও থাকে, তারপরে ওই টপিক গুলো ধরে ধরে আমরা তখন বলতে পারি। মানে এটা আমাদের দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের কারণে হয় আর কি। তো সেই ক্ষেত্রে ধরেন আমি একবার পৃষ্ঠাটার দিকে তাকাইলাম, একটা ওয়ার্ড দেখছি, তখন আমি এটার আগে পরে কি আছে আমার মাথায় চলে আসে, আমি তখন বলতে পারছি। এটা হচ্ছে দীর্ঘদিনের ট্রেনিং এর প্র্যাকটিস। আপনার এটা নিয়ে মানে ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুরই দরকার নাই, আমাকে খুব এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং ও ভাবার দরকার নাই, আবার আপনার নিজেকে নিয়ে কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার দরকার নাই যে এটা তো আমি পারছি না। এটা জাস্ট একটা ম্যাটার অফ প্র্যাকটিস এন্ড ট্রেনিং ওভার দ্য টাইম। তবে হ্যাঁ, সব ডিবেটার বা সব মানে পাবলিক স্পিকিং যারা করেছে সবাই যে পারবে এরকম না, বাট আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এটা একটা ইয়ে হয়েছে। তো ওই কারণে এটা জাস্ট মনে হয় যে এটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু, আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আর দ্বিতীয়ত ক্লাসের আগে তো প্রিপারেশন ডেফিনেটলি নিয়েছে, আমি ওপেনলি বলি যে আমি প্রিপারেশন না নিলে আমি ক্লাস নিতে আমি খুব আরাম পাই না। স্টুডেন্টদের প্রতি আমার মনে হয় যে এটা একটা ইনজাস্টিস, আমি দাঁড়াইলাম কিছু কথা বললাম, বুঝলে বুঝলো না বুঝলে নাই। তো সেই ক্ষেত্রে মানে এটা আমার আসলে মানে কমিটমেন্টটা এটাই যে আমি প্রিপারেশন ছাড়া ক্লাস নিতে চাই না। যদিও এখন খুব বেশি প্রিপারেশনের সময় পাই না, বিকজ আজকে এটা আমার থার্ড ক্লাস। ক্যান ইউ ইমাজিন, আমি 3টা একটা ক্লাস নিয়েছি, 6:45 একটা ক্লাস ছিল, এটাকে শিফট করে 20 মিনিট পরে 7:10 নিয়েছি। তারপরে হচ্ছে তারাবির নামাজটা মিস করেছি আজকে আপনাদের ক্লাসের কারণে, যে কিন্তু আসলে আমি টাইমটা পুরো ইউটিলাইজ করতে পারি না। আমি ঠিক 9:10 বা 15-এর দিকে বসেছি, এবং এর মধ্যে ফারজানা বা আরো অনেকে বিভিন্ন টেক্সট করছিলেন, আমি দেখছিলাম এক্সপ্লেনে ওগুলো। আমার গ্রুপে কথাবার্তা শেষ করে আমি তারপরে সেখানে জয়েন করেছি, মানে ফুল ধরুন 10 to 15 মিনিটস একটা প্রিপারেশন। তবে হ্যাঁ, মানে আপনি যখন একবার কোন একটা আইডিয়াকে মাথায় ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবেন এবং এরপরে যখন তৎক্ষণাৎ আপনাকে কিছু বলতে দিবে আপনি বলতে পারবেন। এই কারণে আমি বলি যে জুডিশিয়ারি প্রিপারেশন নেবেন ভাইবা কেন্দ্রিক, যে আপনি এমন ভাবে একটা টপিককে বোঝার চেষ্টা করবেন যে ভাইবাতে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি তাৎক্ষণিক যেন উত্তর জেনারেট করতে পারেন, একটা রেসপন্স যাতে আপনি থ্রো করতে পারেন, এরকম প্রিপারেশন নেবেন। আমরা ছেড়ে দেই,
আমি নিজেও এইরকম ফেস করে যে একটা টপিক আমি 5 বছর আগে পড়েছি, আমার কাছে মনে হয়েছে খুবই কঠিন, আমি কিছুই বুঝতে পারছি না, একদম একবার দুইবার ট্রাই করেছি, বুঝতে পারছি না, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ওই টপিক এখন যখন পড়তে যাচ্ছি, ওরে এটা তো মানে টু ইজি, কেন আমি বুঝলাম না? তার মানে এটা মনোযোগের ব্যাপার। কিছুটা মনোযোগ দিয়ে যখন টেক্সট গুলোকে ভেঙে ভেঙে পড়বেন লাইনে, আমার বইয়ের যদি আপনাদেরকে ছবি দেখাই, এই যে দেখেন আমার কনস্টিটিউশনের আর্টিকেল গুলোর উপরে আমার নোট, আন্ডারলাইনিং, হাইলাইটিং দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে তার মানে পাচ্ছি। আপনি যখন এইভাবে এগুলাকে দেখেন, আমি যে শব্দটাকে একটু মনে হচ্ছে অন্যটাকে সার্কেল করেছি, কোনোটাকে আন্ডারলাইন করেছি, পাশে নোট নিয়েছি, যেটাকে আমার মনে হচ্ছে একটু একটু স্পেসিফিক্যালি মুখস্থ রাখতে হবে, বারবার পড়তে হবে, সেটাকে আমি হাইলাইট করেছি, হাইলাইটের উপরে আবার রেড মার্কিং করেছি। সো এইভাবে আপনারা পড়বেন। এক বছর লাগবে সর্বোচ্চ, খুব বেশি যে মানে সময় লাগবে এরকম না। পড়ে দেখেন, দেখবেন এতে আপনি মজা হবেন এবং মুখস্থের মতো আপনার চোখের দৃষ্টিতে ভাসবে জিনিসগুলো। আচ্ছা। স্যার আচ্ছা, একটা ছোট কোশ্চেন করতাম, আপনি স্যার মানে মুট কোর্ট করতেন নাকি ডিবেটিং, নরমাল ডিবেটিং যেটা? শুরুতে ডিবেট করেছি, শেষে এসে মুটিং করেছি। জি স্যার। মুটিং এ আমার মানে জার্নিটা হচ্ছে ইনকমপ্লিট। আমি একাধিকবার ইন্টারন্যাশনাল মুটিং এর জন্য সিলেক্টেড হয়ে আমি ফাইনালি অ্যাটেন্ড করতে পারি না, বিকজ একই সময় আমার অন্য প্রোগ্রাম পড়ে গেছে, মানে দেশের বাইরে বা ইয়েতে। তো এই কারণে, বাট মুটিং এর টুকটাক অ্যাচিভমেন্ট আছে। সর্বশেষ বিচারকদের একটা মুটিং হয়েছিল, আমাদের একটা ফাউন্ডেশন ট্রেনিং কোর্স হয়, আপনারা জানেন হয়তো, ঢাকায় জাজ হিসেবে জয়েন করার পরে 4 মান্থ লং একটা ট্রেনিং হয়। তো সেখানে আমি মুটিং এ চ্যাম্পিয়ন, বেস্ট রিসার্চার, তারপর হচ্ছে বেস্ট মেমোরিয়াল, বেস্ট আরো কি 4টা প্রাইজ একসাথে পেয়েছিলাম জাজেসদের। ওখানেও বেশ কোয়ালিফাইড কিছু মোটার ছিল। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির রানার আপ টিমে যিনি ছিল, তিনি আমার সাথে একজন ঢাকা ইউনিভার্সিটির একজন মেম্বার ছিল। তো আমার জুডিশিয়ারির জন্য ওগুলো করতে হবে, ওইটা ম্যান্ডেটরি না, বাট ওইটা যদি করেন আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ দিবে আর কি। তো যাই হোক, আমরা এই টপিকটা শেষ করি আসলে, তারপরে ব্যক্তিগত আলাপ করব, ঠিক আছে? এখন আমাদের দেশে আসলে আমরা কোনো কমপ্লিট কোনো পাই না, এরকম কোন একটা সিদ্ধান্ত যেখানে এই ডক্ট্রিন অফ অ্যাক্ট কিংবা ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কোনো ডিসকাশন হয়েছে আমাদের উচ্চ আদালতের কোনো এরকম প্রেসিডেন্ট বা নজির আমরা পাই না। এই কারণেই মূলত আমরা আমেরিকান সুপ্রিম কোর্টের ভিউ, ইন্ডিয়া এবং মানে প্রি ইন্ডিপেন্ডেন্স পাকিস্তান 1971 সালের পূর্বে পাকিস্তানের যে জাজমেন্ট গুলো সেগুলোরই শরণাপন্ন হয়েছে। তাহলে মধ্যে কথা কি দাঁড়ালো, সেটা এই 3টা জুরিসডিকশনের কেসগুলোর প্রেক্ষিতে মাহমুদুল ইসলাম নিজে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তিনি বলছেন যে ইফ এনি ল ইজ ভায়োলেটিভ অফ এনি ফান্ডামেন্টাল রাইটস, যে যদি দেখা যায় একটা আইন বাংলাদেশের সংবিধানের যে মৌলিক অধিকারগুলোর সুরক্ষা দেওয়া হয়েছে সেগুলোর সাথে সাংঘর্ষিক, ঠিক আছে, এবং ওই মৌলিক অধিকারগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হুইচ ইজ অ্যাভেলেবল ফর দ্য সিটিজেন্স অনলি, যে ফান্ডামেন্টাল রাইটস গুলো কেবল নাগরিকদের জন্য, তখন বলছেন দ্য ল উইল বি ইনভ্যালিড ফর দ্য সিটিজেন্স। ওই আইনটা ইনভ্যালিড হবে শুধুমাত্র নাগরিকদের ক্ষেত্রে, বাট নট ফর দ্য নন সিটিজেন্স। বাংলাদেশের নাগরিক নয় এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে ওই আইন ইনভ্যালিড হবে না, সেটা ঠিকই ভ্যালিড থাকবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যভাবে তিনি বলছেন ইফ এনি ল ইজ ফাউন্ড ইনকনসিস্টেন্ট উইথ এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন আদার দেন পার্ট 3, সংবিধানের এই 3য় ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত যে বিধিবিধান আছে এগুলোর বাইরের কোন বিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে যদি কোনো একটা আইনকে আমরা আনকনস্টিটিউশনাল বলি, তখন বলছেন দ্য ল উইল বি ভয়েড অফ ইনিশিও, ওই আইনটা হবে সম্পূর্ণ বাতিল, শুরু থেকেই বাতিল, ওয়েদার ইট বি প্রি কনস্টিটিউশনাল অর পোস্ট কনস্টিটিউশনাল। ওই আইনটা সংবিধান প্রণয়নের পূর্বেকার হোক বা পরবর্তী সময়ের হোক না কেন। তাহলে আপনারা যদি পরীক্ষায় এরকম কোন একটা প্রশ্ন আসে মাহমুদুল ইসলামের এই ফাইন্ডিংস থেকে, যেহেতু মাহমুদুল ইসলাম হিমসেলফ proved to be a constitutional author, যে এখন ধরেন আমাদের উচ্চ আদালতের কোন জাজমেন্টে মাহমুদুল ইসলামের ভিউটাকে কি করা হয়, রেফার করা হয় যে উনি এটা বলেছেন, বিকজ তিনি ওই পর্যায়ে তার পাণ্ডিত্য কিংবা তার ধরেন জুডিশিয়ারিতে তার যে একটা ডমিনেন্স বা প্রমিনেন্স সেটা প্রুফ করেছেন। সো আপনারা এই লাইনগুলো বলে দিবেন যে পুরো ইন্ডিয়ান, পাকিস্তান, আমেরিকান ভিউ যদি বলতে নাও পারেন, আপনারা বলবেন যে যদি দেখা যায় একটা ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আপনার অ্যাভেলেবল ফর অনলি সিটিজেন্স, তাহলে ওই ফান্ডামেন্টাল রাইটস এর সাথে সাংঘর্ষিক কোনো আইন করা হলে সেটা ইনভ্যালিড অ্যাজ পার দ্য সিটিজেন্স অনলি, আর অন্যদের ক্ষেত্রে এটা ভ্যালিড থাকবে। আর যদি দেখা যায়
যে সংবিধানের এই তৃতীয় ভাগের মৌলিক অধিকার ছাড়া অন্য কোনো বিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে একটা আইনকে আমরা আনকনস্টিটিউশনাল বলছি, তাহলে ওই লটা কমপ্লিটলি ভয়েড অফ ইনিশিও। এখানে প্রি কনস্টিটিউশন পোস্ট কনস্টিটিউশন ম্যাটার করে না। ক্লিয়ার কিনা? এই জিনিসটাই হচ্ছে ইফেক্ট অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। যে একটা ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করা হলে সেই আইনটার পরিণতি কি, বা সেই আইনের অধীনে গৃহীত কার্যক্রমগুলোর কতটুকু বৈধতা থাকবে বা না থাকবে, সেটাই। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এবার বলেন কি জানি প্রশ্ন করতে চাচ্ছিলেন, সেগুলো বলেন। রচিতা আছেন ক্লাসে? আর কে, মিতু আক্তার না কে জানি একটা টেক্সট করেছেন, আমি পড়তে পারি নাই, একটু দূরে মোবাইলটা। মাহমুদুল ইসলামের বইয়ের স্যার কোন পেজ নাম্বার থেকে এটা দেখবো? ওইটা পেজ নাম্বার হচ্ছে, আমার কাছে যে এডিশনটা আছে পেজ নাম্বার হচ্ছে 389 এ আছে এগুলো, 389 নাম্বার পেজ। এটা হচ্ছে আপনার এডিশনটা কত আমার কাছে দেখি তো। এরপরে কোনো নতুন এডিশন নিশ্চয়ই আসে না, কারণ উনি তো মারাই গেছেন। এটা হচ্ছে, তারপরে আমি কনফার্ম করছি, কারণ যাদের হাতে ফার্স্ট এডিশন আছে তারা তো জানবেন না। 389 নাম্বার পেজ, এটা হচ্ছে থার্ড এডিশন, পেজ নাম্বার 389। ঠিক আছে? স্যার হেডিং আছে কোনো কি, মানে প্যারাটার হেডিং হ্যাঁ আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি এই হেডিংটাই আছে। ও হ্যাঁ, একটা চমৎকার কথা একটু বলি আপনাদেরকে। আপনারা এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি সিলেবাস, এটা তো সবার হাতেই আছে, তাই না? জি স্যার। জি তো স্যার। দেখেন, আমাদের জুডিশিয়ারি সিলেবাসে প্রথম টপিকে দ্য ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশনাল ল, এখানে এক্স্যাক্টলি এই টপিকটাই তুলে দিয়েছে। দেখেন লিখেছে ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এই সিলেবাসটা করার সময় সিলেবাস যারা করেছেন তারা মাহমুদুল ইসলামের বই থেকেই টপিকটা নিয়েছেন। আমি যে বলি যে মাস্টারপিস বই পড়বেন, বড় বড় বই, কারণ সিলেবাস কর্তারা সিলেবাস তৈরি করার সময়ও এই বই থেকে টপিকগুলা নেন, প্রশ্ন করার সময় ওই বইগুলার শরণাপন্ন হন। আপনারা বাজারে প্রচুর কথাবার্তা, এই গাইড বইয়ের অমুক পৃষ্ঠা থেকে অমুক প্রশ্ন আছে, দ্যাটস ননসেন্স। গাইড বই দেখে কোনো কেউ প্রশ্ন করে না, ঠিক আছে? প্রশ্ন করে এখন গাইড বইগুলো এই বই থেকে একটা কিছু অংশ নিয়ে ছুড়ে দেয়, তাদের হয়তো কমন লেগে যায়, তখন আপনি ভাবেন যে গাইড বই থেকে এসেছে। সো এই কারণে সবসময় মাস্টারপিস বইগুলো হাতে রাখতে হবে, কারণ এই বইগুলো হলে আপনি নিশ্চিত যে এখান থেকে প্রশ্ন আসবে। কারণ এই ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস এই টপিকটা বাংলাদেশের জুরিসপ্রুডেন্স, বাংলাদেশের কনস্টিটিউশন আর কোনো বইতে নাই। ঠিক আছে? এইটা আমাদের কোনো একাডেমিক ডিসকাশনে আমরা পড়ি নাই, আমাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। তাহলে জুডিশিয়ারির এই প্রশ্নকর্তারা বা সিলেবাস প্রণেতারা এটা কোথায় পেলেন? তারা মাহমুদুল ইসলাম বইটা নিয়েছেন, এবং এখানে দেখবেন মাহমুদুল ইসলাম বইতে সিরিয়ালি যে টপিক গুলো আছে এক্স্যাক্টলি এখানে সিরিয়ালি তুলে দেওয়া আছে। ঠিক আছে? এটা শুধুমাত্র এই বইয়ের ক্ষেত্রে না, মানে এই সাবজেক্টের ক্ষেত্রে না, অনেক সাবজেক্টে আমি এরকম দেখেছি বাংলাদেশ বা ইন্ডিয়ান মাস্টারপিস বইগুলো থেকে ধারাবাহিকভাবে টপিকগুলো সিলেক্ট করা হয়েছে। সিবিসি পড়ে দেখেন তাকওয়ানির বইয়ের একদম হুবহু টপিক ওখানে তুলে দেওয়া। বুঝছেন? এই কারণে ভালো বই কালেক্ট করতে হবে। স্যার আমি একটা প্রশ্ন করতেছিলাম, বাংলাদেশে এরকম কথা কি আছে, এই যে 47-এর এতে আছে সেভিংস এ, যে পার্ট 3 তে যেটাই থাকুক না কেন এই আইন যেগুলো প্রি কনস্টিটিউশনাল এগুলো হচ্ছে যে বলবৎ থাকবে, দিয়ে ওর মধ্যে মানে অনেকগুলো আইন আছে, তার মধ্যে একটা আইন মনে আছে যে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, এটা ইস্ট পাকিস্তান। তো এটা আমি বলছিলাম, এটার সাথে কি এই বিষয়ের কানেকশন আছে না এটা আলাদা 47-এর এর সাথে? সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা উল্লেখ করে যে টপিক, মানে কিছু আইনের লিস্ট দেয়া আছে, তাই না? 47 এ বলছে না 47 বলছেন? 47 ক নাকি 47? স্যার আমার এই মুহূর্তে একটু এলোমেলো হতে পারে, ওই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে 47, সেটা হচ্ছে 47 ক না। তো 47-এ, হ্যাঁ 47-এ ধরেন আমাদের মানে এই সংবিধানটা প্রণয়ন করার পূর্বে কিছু আইন করা হয়েছিল, ঠিক আছে, পাকিস্তান পিরিয়ডে বা ব্রিটিশ ভারত পিরিয়ডে। তো সেই আইনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সংবিধানের কিছু কিছু আর্টিকেলের কারণে ওই আইনগুলোর কিছু অ্যাপ্লিকেবিলিটি কিছু ক্ষেত্রে কি হয়, এফেক্টেড হয়ে যায়।
তো সেই অ্যাপ্লিকেবিলিটি যেগুলোকে আবার সংবিধান প্রণেতারা মনে করেছেন যে সেভ করা দরকার, এগুলোর এগেনস্টে যদি কোনো রিট হয় আর্টিকেল 26(1) এর অধীনে, যে সংবিধান প্রণয়নের কারণে এগুলো কি হয়ে গেছে, আনকনস্টিটিউশনাল, সাংঘর্ষিক হয়ে গেছে, সেটা যাতে নষ্ট না হয় এই কারণে এখানে একটা একটা তালিকা দেওয়া আছে, কিছু কাজের তালিকা, যে এই উদ্দেশ্যে যদি কোনো আইন করা হয় তাহলে, বা কোনো আইন যদি চলমান থাকে বা বলবৎ থাকে, সেগুলো কি হবে না, বাতিল হবে না। তো সেই ক্ষেত্রে এই যে কম্পালসারি অ্যাকুইজিশনের কথা বলা আছে, যে জোরপূর্বক যদি রাষ্ট্র কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান কি করে অধিগ্রহণ করে ফেলে, ঠিক আছে, অ্যাকুইজিশন অফ প্রপার্টি, কোনো একটা সম্পত্তি যদি অধিগ্রহণ করে, বা কোম্পানি বা ম্যানেজমেন্ট অফ মানে প্রপার্টি, এরকম একটা তালিকা এখানে দেয়া আছে। হ্যাঁ, তো সেইটা আপনার প্রশ্নটা কি যে এটা এই টপিকের সাথে রিলিভেন্ট কিনা, তাই না? হ্যাঁ, মানে ওই যে প্রি কনস্টিটিউশনাল ল যেগুলো যেগুলো আবার ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কিছু কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক, সেটা প্রভাবিত হবে না। আপনি বললেন না স্যার যে প্রি কনস্টিটিউশনাল ল যদি সেটা সংবিধানের আগে মানে সংবিধানের সাথে সাংঘর্ষিকও হয় এবং সেটার ফলে অতীতে যে কার্যক্রম নেওয়া হয়েছে সেটা বাতিল বলে গণ্য করা যাবে না। আচ্ছা, এই আর্টিকেল 47টা আবার শুধুমাত্র প্রি কনস্টিটিউশনাল ল এর জন্য না, এটা প্রি কনস্টিটিউশনাল, পোস্ট কনস্টিটিউশনাল সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে এখানে বলছে দেখেন, যে সরকার যদি কোনো মানে সরকার কোনো আইন প্রণয়নের সময় যদি স্পষ্ট রূপে এই ঘোষণাটা দেয় যে এইটা সংবিধানের 2য় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের কোন একটাকে কার্যকর করার জন্য করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক কিছু এলিমেন্ট সেখানে আছে, সেই ক্ষেত্রে ওই সংঘর্ষটা থাকা সত্ত্বেও এটাকে সম্পূর্ণ বাতিল বলা যাবে না, যদি ওই আইনটার উদ্দেশ্য হয় নিচের এই কার্যক্রমগুলোর মধ্যে কোনো একটা। তার মানে এখানে একটা চমৎকার কথা, এটা আমরা পড়বো, এখানে এসে একটা কথা বলছে, তার মানে কি, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি গুলো এক্সিকিউট করার লক্ষ্যে যদি কোনো আইন করে, যে আইনের মধ্যে কিছুটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস গুলোর সাথে সাংঘর্ষিক কিছু বিধিবিধান আছে, কিন্তু সেই আইনটা প্রণয়ন করার উদ্দেশ্যটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি গুলোকে আপহোল্ড করা বা বাস্তবায়ন করা, এবং এই উদ্দেশ্যগুলোর মধ্যে আবার ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে সংবিধানের এই আর্টিকেলগুলোতে, তাহলে এটাকে আর পুরোপুরি বাতিল করা যাবে না। এটা প্রি কনস্টিটিউশন, পোস্ট কনস্টিটিউশন দুই ক্ষেত্রে প্রযোজ্য। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন। কে কথা বলছেন? স্যার আমি কাউসার বলছিলাম। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার যে আপনি বললেন যে এখানে দুইটা ভাগে ভাগ করলেন স্যার, এটা প্রি কনস্টিটিউশনাল, এটা পোস্ট কনস্টিটিউশনাল। দেন পোস্ট কনস্টিটিউশনাল থেকে আপনি বললেন যে এটা ভয়েড অফ ইনিশিও, দেন নিউ ডাইমেনশন অ্যাড করলেন যে এটা হচ্ছে ভয়েড শুধুমাত্র সিলেক্টিভ পোর্শনের জন্য। এম আই রাইট স্যার? না না না, যদি দেখা যায়, একটু বুঝেছেন বাট একটু আরেকটু কিছু মিস করেছেন, সেটা হচ্ছে যে পোস্ট কনস্টিটিউশনাল লটা যদি আবার দেখা যায় যে এই কারণে কনস্টিটিউশনের যে প্রভিশনের কারণে পোস্ট কনস্টিটিউশনাল লটা আনকনস্টিটিউশনাল হচ্ছে, সেই প্রভিশনটা আপনার কেবল সিটিজেনদের জন্য প্রযোজ্য, তখন ওই লটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল হবে না। আর যদি দেখা যায় যে না, কনস্টিটিউশনের যে গ্যারান্টিটা সেটা হচ্ছে সব রকম মানুষের জন্য, এবং এই কারণে একটা পোস্ট কনস্টিটিউশনাল লকে আমরা আনকনস্টিটিউশনাল বলছি, তখন এটা এই আনকনস্টিটিউশনাল লটা হোললি কি ইললিগ্যাল বা ভয়েড। এটা কি সিলেক্টেড পোর্শনের জন্য স্যার বেশি মিনটা বলেছেন, সিলেক্টেড পোর্শনের জন্য হলে এটা শুধু মানে ভয়েড হবে, আর যেটা হচ্ছে অল ওভার মানে সিটিজেন বা নাগরিক অনাগরিক সবার জন্য সেটা হচ্ছে ভয়েড অফ ইনিশিও। যেটা বলতে কি, কনস্টিটিউশনের যে প্রভিশনটা কেবল নাগরিকদের জন্য, সেই প্রভিশনের সাথে সাংঘর্ষিক আইনটা সম্পূর্ণ বাতিল হবে না, শুধু যতটুকু নাগরিকদের অধিকারের সাথে সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে। আর কনস্টিটিউশনের যে প্রভিশনটা হচ্ছে সব রকম মানুষের জন্য সমভাবে প্রযোজ্য, সেই রকম একটা আইনের সাথে সাংঘর্ষিক হওয়ার, সেই বিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কোনো আইনকে যদি আমরা আনকনস্টিটিউশনাল বলি, তাহলে এটা কমপ্লিট আনকনস্টিটিউশনাল। আমি কিছু উদাহরণ দিই আপনাকে, ঠিক আছে? আসেন আমাদের 3য় ভাগের চ্যাপ্টারের, আমাদের এখানে দেখেন আপনার এই কিছু আর্টিকেল গুলোর মধ্যে দেখবেন কাদের জন্য এই আর্টিকেল গুলো প্রযোজ্য, এটা হচ্ছে বলে দেয়া আছে, ঠিক আছে? যেমন ধরেন আর্টিকেল 34 এ আসেন, ফোর্সড লেবার, যেটা জোর জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই না? এখানে দেখেন বলছে অল ফর্মস অফ ফোর্সড লেবার আর প্রহিবিটেড and any contravention of this provision shall be an offense punishable in accordance with law। যে সকল প্রকার জোর জবরদস্তি শ্রম নিষিদ্ধ হবে এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তাহা দণ্ডনীয় একটা অপরাধ বলে গণ্য হবে, ঠিক আছে?
তাহলে দেখেন এই যে ফোর্সড লেবার বা বলপূর্বক কাউকে শ্রম দিতে বাধ্য করা, এই বিধানটা সবার জন্য গ্যারান্টেড না? নাকি বাংলাদেশের বাইরের কোন সোমালিয়া থেকে একজন দেশে এনে জোর করে কাজ করাতে পারবেন? না পারবেন না। সোমালিয়ার একটা নাগরিকের জন্য বাংলাদেশে যদি আপনি জোর জবরদস্তি করে তাকে কাজ করতে বাধ্য করান, সেটাও আনকনস্টিটিউশনাল। আবার যদি বাংলাদেশের নাগরিকের জন্য হয়, সেটাও আনকনস্টিটিউশনাল। 34 গেল। কিন্তু 37-এ দেখেন ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অর্থাৎ সমাবেশের স্বাধীনতা। এখানে কি বলছে যে এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাসেম্বল এন্ড টু পার্টিসিপেট ইন পাবলিক মিটিংস এন্ড প্রসেশনস পিসফুলি এন্ড উইদাউট আর্মস। যে অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে জনসমাবেশে অংশগ্রহণ করার অধিকার থাকবে কার? এভরি সিটিজেনের, সকল নাগরিকের, সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস, এটার উপর যৌক্তিক আপনার সীমাবদ্ধতা আরোপ করা যাবে, ইম্পোজ বাই ল ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার ও পাবলিক হেলথ। তাহলে দেখেন বাংলাদেশে যদি এরকম কোনো আইন করে যে অবাংলাদেশি কোনো ব্যক্তিরা শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে সেটাকে কি অবৈধ বলার সুযোগ আছে? নাই। কারণ এই এখন যদি ধরেন আমরা এখন বাংলাদেশে একটা আইন প্রণয়ন করলো যে এখন থেকে আগামী 3 মাস সমাবেশে অংশগ্রহণ করার স্বাধীনতা কি করা হলো, রহিত করা হলো, তাহলে এই আইনটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল বলার সুযোগ নাই। কারণ এই আইনটা যে গ্যারান্টিটাকে বা রাইটস এর যে গ্যারান্টিটাকে কেড়ে নিচ্ছে, এই রাইটটা সবার জন্য কি না, অ্যাপ্লিকেবল না। এই কারণে ওই লকে হোললি আনকনস্টিটিউশনাল বা ভয়েড অব ইনিশিও বলা যাবে না। ওই আইনের অধীনে যদি দেখা যায় কিছু সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কেউ সমাবেশ করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, ওই পানিশমেন্ট গুলো ঠিকই এক্সিকিউট হবে যতটুকু বিদেশিদের ক্ষেত্রে ছিল, আর ও বাংলাদেশিদের জন্য তখন এটা আনকনস্টিটিউশনাল। সো এই কথাটাই বলছে যে কনস্টিটিউশনের যে গ্যারান্টিটা কেবল সিটিজেনদের জন্য, সেই গ্যারান্টিটা কেড়ে নিয়ে যদি কোনো আইন করা হয়, এটা পোস্ট কনস্টিটিউশনাল হলেও এই আইনটা সম্পূর্ণ বাতিল না। আর কনস্টিটিউশনের যে গ্যারান্টিটা নাগরিক নির্বিশেষে সকলের জন্য, সেই গ্যারান্টির এগেইনস্টে কোনো ল করা হলে ওই লটা পোস্ট কনস্টিটিউশনাল হলে অ্যাবসলিউটলি কি ইলিগাল, সম্পূর্ণ বাতিল। এবার কি বুঝেছেন? ইয়েস স্যার। কি রাজশাহী ভার্সিটির? আচ্ছা, আপনারা বই পড়েন কিভাবে? টেক্সট বই পড়েন কিভাবে, নাকি গাইড বই পড়েন? মাহমুদুল ইসলামের বই আর্টিকেল বুঝে বুঝে পড়ি, বাংলা পড়ি, এটাই আর কি। এটা কি ফারজানা? হ্যাঁ, মানে মাহমুদুল ইসলামের বই পড়েন নাই কেউই? ভাইয়া তাকানোরই তো স্যার সাহস পড়তে নেই। গেলে অনেক মানে আমরা পড়ি নাই, অনেক ডিফিকাল্ট, পড়ছি। মানে মাথায় আসে না। বই পড়তে গেলে মানে একটা ভাইয়া টপিক একদিন পড়লে তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। স্যার মাহমুদুল ইসলাম পড়তে গেলে খুব টাফ মনে হয়, এই জন্য একটু পড়া হয় না। কি হলো? তাহলে আমি ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট আপনাদেরকে কিভাবে পড়াবো? এটা তো আরো কঠিন। হ্যাঁ, ভাইয়া আপনি যেভাবে বোঝাচ্ছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝবো। বাট মাহমুদুল ইসলামের বইটা আসলে তো লেখাগুলো, ল্যাঙ্গুয়েজ গুলো অনেক হ্যাঁ, কঠিন তো। তো আমি এই কারণে পুরোপুরি মাহমুদুল ইসলামের বই আপনাদেরকে পড়তে বলি না। আমি এই কারণে টপিক গুলো সিলেক্ট করে দিচ্ছি, কখনো জসিম আলীর বই, কখনো মাহমুদুল ইসলাম, কখনো আমি অন্য বই থেকে সাহায্য নিলে সেটাও বলে দিই। সো কাউসার যেটা বলেছেন যে আমাকে রিডিং মানে এই ক্লাস টিউটোরিয়াল ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য, আপনার এক্সপেকটেশনটা আমাকে শ্রদ্ধা করতে হয়। বিকজ কিন্তু দেখেন আমি আসলে আজকে 3টা ক্লাস নিয়েছি, আমার ফুল ডে অফিস থাকে, আমার ফ্যামিলি থাকে, আমার বাচ্চা আছে, এবং আপনাদের এই ক্লাসগুলোর করার আগে পরে আমাকে প্রচুর টাইম ইনভেস্ট করতে হয় এই ক্লাসের জন্য। মানে আপনারা স্টুডেন্টরা টেক্সট করেন, কমিউনিকেট করেন অ্যাডমিশনের জন্য, একজন অ্যাডমিশন দিলে 5 জন কোয়েরিজ করে, এবং কিছু কিছু কোয়েরিজ দেখবেন এত সিলি হয় যে র্যান্ডমলি সে কোয়েরিজ করছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ফাইনালি সে হয়তো অ্যাডমিশন নিচ্ছে না, এবং তাকে খুব কিছু বলাও যাবে না, কারণ কে অ্যাডমিশন নিবে না নিবে, বা স্টুডেন্ট তো বলবে, কোয়েরিজ করবে। সো প্রচুর টাইম ইনভেস্ট করতে হয় লিটারেলি। মানে আমার এখন আসলে আই হ্যাভ জিরো ফ্রি টাইম। এই যে এখন আমার ওয়াইফ এবং বেবি হচ্ছে প্রিপেয়ার্ড হচ্ছে, তারা এখন শপিং এ যাবে, আমি জাস্ট টি শার্টটা চেঞ্জ করবো, আমি ওদের সাথে বের হয়ে যাবো, রাতে এসে ঘুমাবো কখন, সকালবেলা উঠেই আবার আমার ক্লাস। এবং আমার নিজের পার্সোনাল স্টাডিও প্রচুর থাকে। পার্সোনাল স্টাডি বলতে আমি বই পড়তে পছন্দ করি। আমি যদি ক্যামেরাটা ঘুরাই দেখবেন আমার সব জায়গায় বই ছড়ায় আছে, আমার বেডরুমেও থাকে, টেবিলেও থাকে,
এবং আমি খুব গুছিয়ে পড়তেও পারি না, মানে এই যে আমি একটা বই শুরু করলাম এটা শেষ করে আরেকটাতে যাও, আমার মাথায় একটা টপিক ঢুকে এই বিষয়ে আমি একটু ভাবি, এটা নিয়ে জানতে চাই, আমি সাথে সাথে আমার লাইব্রেরিতে কি আছে দেখি, ওটা খুঁজি। দ্বিতীয়ত আমার অফিসে আমি দুইটা অফিস হোল্ড করি, একটা হচ্ছে আমার কোর্ট তো আছেই, এবং আমার কোর্টটা হচ্ছে চিটাগংয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজেসদের মধ্যে সবচেয়ে বিজি কোর্ট। বিজি কোর্ট বলতে শহরের সবচেয়ে প্রমিনেন্ট যে এলাকাটা সেটা হচ্ছে আবার জুরিসডিকশন। তো এখানকার মামলাগুলো খুবই হাই ভ্যালু মামলা, প্রত্যেকটা মামলার পার্টি হচ্ছে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, গভর্নমেন্টের বড় বড় প্রতিষ্ঠানে আছে, জাস্টিসদের সাথে আত্মীয়, বড় বড় সুপ্রিম কোর্টের আইনজীবী, পলিটিশিয়ান, প্রচুর চেষ্টা তদবির থাকে। আমার অর্ডার বা জাজমেন্ট গুলো নিয়ে আমি খুবই কনসার্ন থাকতে হয়, যে সামান্য যদি ভুল হয়, এবং মামলার সংখ্যা শুনলে আপনি আশ্চর্য হবেন না, আমার কোর্টে 4000 মামলা, 3900। সো প্রতিদিন মামলা শুনি আমরা 200-250টা, ঠিক আছে। সো এখন ধরেন দ্বিতীয়ত আমার সেকেন্ড অফিসটা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। সেকেন্ড অফিসটা হচ্ছে মানে ভাইয়া শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না স্যার। আপনাকে দেখাও যাচ্ছে না। এই যে হলো ইসের আইডি কোটি। কাইন্ডলি যারা ফার্স্ট থেকে ছিলেন আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আগের 4টা ক্লাসে কি নেওয়া হয়েছে? কিচ্ছু বুঝিস না রে আকবর। না বুঝবো না কেন, এই ক্লাসে রেকর্ড করে রাখতে 4টা ক্লাস না, আজকে সম্ভবত 8 নাম্বার ক্লাস চলছে। একটা এসে কিছু বুঝবো না, তোমার রেকর্ড করে রাখতে হবে এগুলা। রেকর্ড করে না